স্বাভাবিক মনে করো যে আমাদের ফ্যামিলিতে ধরো 7 জন লোক আছে। হঠাৎ করে এই 7 জন লোক আসার ফলে আরো যদি 2 জন লোক বাড়তি আসে বা 1 জন লোক যদি বাড়তি আসে, তাহলে কি তোমার নতুন করে রান্না করার দরকার আছে? না স্যার। আর যদি 1 জন লোক থাকে আর 1 জন লোক যদি বাড়তি আসে, তাহলে কি রান্নার দরকার আছে? জি স্যার। আছে, দরকার আছে। কারণ 1 জনেরটা 2 জনে খাওয়া যায় না, কিন্তু 7 জনেরটা 8 জনে খাওয়া যায়, 10 জনেরটা 11 জনে খাওয়া যায়, কিন্তু 1 জনেরটা 2 জনে খাওয়া যায় না। খাইতে পারো, তোমার ইচ্ছা কি সেটা আলাদা ব্যাপার। এইটা হচ্ছে কোনো কোনো ফার্ম যদি বড় হয় তাহলে তার নিজস্ব কিছু ভিতরগত কিছু সুবিধা সৃষ্টি হয়। এটা দেখো, কোনো ফার্মের আয়তন যদি বাড়ে বা কোনো শিল্পের আয়তন যদি বাড়ে, ফার্মের সংখ্যা বাড়ে, তাহলে তার ভিতরে যে সুবিধাটা সৃষ্টি হয় সেটা হচ্ছে তোমার আভ্যন্তরীণ সুবিধা। আর বাহিরে যেমন ফার্ম শিল্পের আকার বড় হয়ে গেছে, কোনো একটা ফার্ম এখন একটা সুবিধা পাইতেছে। ধরো ওই শিল্পরূপী ওই আকার বড় হওয়ার কারণে সরকার কি করছে, ওই শিল্পের আকার বড় হওয়ার কারণে সরকার সবার জন্য ধরো ট্যাক্স হলিডে ঘোষণা করছে বা ট্যাক্স কমাই দিছে। বা এই যে এই সুবিধাটা হচ্ছে কি বাহির থেকে আসছে ওই আয়তন বড় হওয়ার কারণে। সহজ হিসাব কোন শিল্পের ক্ষেত্রে, শিল্প বড় হওয়ার ক্ষেত্রে বা শিল্পের ক্ষেত্রে কোনো একটা ফার্ম ভিতরগত যে সুবিধাটা ভোগ করে সেটা হচ্ছে বাহ্যিক সুবিধা, আর বাহির থেকে যে সুবিধাটা আসে সেটা হচ্ছে আসলে ভিতর থেকে যে সুবিধাটা প্রাপ্ত হয় সেটা হচ্ছে অভ্যন্তরীণ সুবিধা, আর বাহির থেকে যে সুবিধাটা প্রাপ্ত হয় সেটা হচ্ছে বাহ্যিক সুবিধা। এর বেশি আমার মনে হয় এক্ষেত্রে তোমাদের জানার দরকার নেই। ঠিক আছে? এখন জি স্যার। দীর্ঘমেয়াদী 2 ধরনের সুবিধাই বেশি করে পাওয়া যায়। আচ্ছা, আর ধরো আর কি আমরা তাহলে এখন একটু ইস্যু চলে যাই। ব্যয় নিয়ে আর কোনো কথা আছে কিনা? আমরা তাহলে আয়তে চলে যাই নাকি? যাব? সাহস দিলে যাই। জি স্যার। ওকে। জি স্যার। জি স্যার। আচ্ছা, ওকে। তাহলে আয়, যেটা ইংরেজিতে হচ্ছে, এটা সহজ, একদম একদম সিম্পল সহজ সহজ জিনিস, যেটাকে ইংরেজিতে বলে রেভিনিউ। রেভিনিউ বানান ঠিক আছে? আচ্ছা, বানানটা একটু দেখো তো। স্যার ঠিক আছে। জি আচ্ছা, স্যার ঠিক আছে। ওকে। জি স্যার ঠিক আছে। তাহলে এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এটাকে আয় দ্বারা, আর দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে? আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখো, আয় হচ্ছে ইংলিশ হচ্ছে রেভিনিউ, যেটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা পূর্বেই বলেছিলাম যে আয় কি, আয় নিয়ে আমরা তো এই নতুন আলোচনা না, আয় নিয়ে আমরা পূর্বেও আলোচনা করেছি, এমনকি আমরা প্রান্তিক আয় নিয়ে কথা বলছি। আচ্ছা, তাহলে আয় কি কেউ একটু বলো তো। কোনো উৎপাদন প্রতিষ্ঠান উৎপাদিত দ্রব্য বিক্রয় করে যে অর্থ লাভ করে তাই হচ্ছে আয়। গুড। আরো একটা সংক্ষেপে একটা আয়কে সংজ্ঞায়িত করার একটা একটা কি পয়েন্ট দিছিলাম, কি পয়েন্ট, সেই পয়েন্টটা কি? আয় ইকুয়াল টু কি লিখছিলাম? বিক্রির পরিমাণ। হ্যাঁ, বিক্রয় লব্ধ অর্থ। সহজভাবে আইডিয়া যখন শুরু করবা, তাহলে আয় ইকুয়াল টু হচ্ছে কি, সিম্পল জিনিস হচ্ছে বিক্রয় বিক্রয় লব্ধ অর্থ। এই কথার মানে কি? বিক্রি করে যে যে অর্থ পাওয়া যাবে সেটাই হচ্ছে আয়। বিক্রি করে যে অর্থ পাওয়া যাবে সেটাই হচ্ছে আয়। তাহলে আয় ইকুয়াল টু কি? আয় ইকুয়াল টু হচ্ছে বিক্রয় লব্ধ অর্থ। আবার দেখো, আয় ইকুয়াল টু কি? আয় ইকুয়াল টু হচ্ছে বিক্রয় লব্ধ অর্থ। অর্থাৎ কোন দ্রব্য বিক্রি করে যে পরিমাণ অর্থ পাওয়া যায় তাই হচ্ছে আয়। সবাই একটু বলো তো। তাহলে আয় ইকুয়াল টু কি বলছি বলো? বিক্রয় লব্ধ অর্থ। বিক্রয় লব্ধ অর্থ, অর্থাৎ বিক্রি করে যে পরিমাণ অর্থ পাওয়া যায় তাই হচ্ছে আয়। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা যে ব্যয় সম্পর্কে 3টা ধারণা পড়ছিলাম আমরা। মোট
মোট ব্যয়, গড় ব্যয়, প্রান্তিক ব্যয়, এটা পড়ছি না? আয়ের ওরকম জি তিনটা স্যার। ধরন আছে, কিন্তু ব্যয়ের মধ্যে একটু ক্রিটিক্যালিটি ছিল। ব্যয় তোমার স্বল্পকালীন ব্যয়, দীর্ঘকালীন ব্যয়, স্থির ব্যয়, পরিবর্তনীয় ব্যয়, এরকম কিছু ছিল না ব্যয়তে? কিন্তু জি স্যার। আমার আয়ের ক্ষেত্রে এরকম কোনো প্রকার ব্যয় নেই। আয়কে শুধু তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি, সেটা হচ্ছে মোট আয়, গড় আয়, প্রান্তিক আয়। স্যার নাই কেন? নাই কারণ আয় হচ্ছে দীর্ঘমেয়াদের আয়, সবাই এক, অর্থাৎ আয়কে দীর্ঘমেয়াদী ভাগ করা যায় না। স্বল্প মেয়াদী আয় হয়, দীর্ঘমেয়াদী আয়ের ওপর কোন মেয়াদ নেই, সহজ হিসাব। ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে মোট আয়, যেটাকে আমরা বলি কি টিআর, টোটাল কস্ট। এরপর আমরা শিখবো গড় আয়, তাহলে এটা ইংলিশে কি হবে সংক্ষেপে? এআর। আর হচ্ছে কি প্রান্তিক আয়, প্রান্তিক আয়, MR প্রান্তিক আয় এমআর। তাহলে দেখো এআর, এমআর, এবং এখন কেউ একটু টিআর কে একটু সংজ্ঞায়িত করতে পারো যে মোট আয় কি? স্যার উৎপাদন প্রতিষ্ঠান তার উৎপাদিত দ্রব্য বিক্রয় করে মোট যে অর্থ লাভ করে তাই হচ্ছে মোট আয়। আমি আগেই বলছি মোটকে মোট দিয়ে সংজ্ঞায়িত করবে না। আর একজন বলো, ওর খারিজ, ওর কথা নাই। স্যার উৎপাদনকারী প্রতিষ্ঠান উৎপাদিত দ্রব্য বিক্রি করে যে পরিমাণ অর্থ লাভ করে তার সমষ্টিকে মোট আয় বলে। এটা বুদ্ধিমতী মেয়ে, ওটার উপর দিয়ে ওটা চালাই দিছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে সমাজ তোমরা হচ্ছে কি কথা বলার দরকার নাই আর মারিয়া, হারমোনিয়াম বাজান লাগবে না। আরে হারমোনিয়াম মিউট করে দাও। দ্রব্য বা সেবা সবটুকু বিক্রি করে যে পরিমাণ অর্থ পায় তাকে মোটাই বলে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোমার হারমোনিয়াম শুনতে শুনতে যাই হোক। এখন দেখো, এখন হচ্ছে মোট আয়কে, তার মানে কি তুমি মোটের একটা সংজ্ঞা শিখছো। আমরা মোট উপযোগ বলছিলাম বিভিন্ন দ্রব্যের, মানে কোন দ্রব্যের বিভিন্ন একক ভোগ করে যে উপযোগ পাওয়া যায় তার সমষ্টিকে মোট আয় বলে, মানে সরি মোট উপযোগ বলে। মোট ব্যয়ের সংখ্যা বলছিলাম বিভিন্ন একক দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে যে ব্যয় হয় তার সমষ্টিকে মোট ব্যয় বলে। তো তাহলে মোট আয় কি? মোট আয় কিন্তু আমি যেভাবে সংজ্ঞায়িত করছিলাম সেভাবে কিন্তু তুমি সংজ্ঞায়িত করো নাই, তোমরা অন্যভাবে করছো। কিন্তু আমি বলছি না যে সেটা ভুল, আমি বলছিলাম কি, আবার দেখো, যে কোন দ্রব্যের বিভিন্ন একক ভোগ করে যে উপযোগ পাওয়া যায় তাকে বলা হয় মোট, তার সমষ্টিকে বলা হয় মোট উপযোগ। কোন দ্রব্য উৎপাদনের কোন দ্রব্যের বিভিন্ন একক উৎপাদনের জন্য যে ব্যয় হয় তার সমষ্টি হচ্ছে মোট ব্যয়। ঠিক আমি আয়কে যদি এভাবে সংজ্ঞায়িত করি তাহলে কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? বলো। স্যার কি বলবো? মোট আয়কে আমি আর একটু ভালোভাবে সংজ্ঞায়িত করতে বলছি, যে আমি যে যেমন ধরো উপযোগ দিয়ে কি বলছিলাম, যে বিভিন্ন একক, কোন দ্রব্যের বিভিন্ন একক ভোগ করে যে উপযোগ পাওয়া যায় তার সমষ্টি হচ্ছে মোট উপযোগ। কোন দ্রব্যের বিভিন্ন একক উৎপাদন করে যে উৎপাদনের জন্য যে ব্যয় হয় তার সমষ্টি হচ্ছে মোট ব্যয়। সেই রকম আমি প্রান্তিক ব্যয়কে সংজ্ঞায়িত করতে বলছিলাম। কোন দ্রব্যের বিভিন্ন একক বিক্রয় করে যে পরিমাণ অর্থ পাওয়া যায় তার সমষ্টিকে মোট আয় বলে। এই তো গুড মৌরি, মৌরি কি তুমি অর্থনীতির জন্য একদম পারফেক্ট। ওই কি কে কি করলো না না করলো ওই চিন্তা করবো না, ঠিক আছে? আচ্ছা, স্যার আমি শুভা বলছি। ও শুভ বলছে না, এখানে মানে মৌরির নাম উঠছে। আচ্ছা অসুবিধা নাই, ধন্যবাদ শুভা, একদম ঠিক আছে। তাহলে এখানে প্রান্তিক আয় 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 শব্দটা পড়ে নাই। আচ্ছা, এটা পড়ুক আর না পড়ুক, আচ্ছা লিখেই দেই, খামাকা ত্রুটিপূর্ণ থাকবে না। তাহলে দেখো, কোন দ্রব্যের বিভিন্ন একক বিক্রি করে যে আয় পাওয়া যায় তাই হচ্ছে কি প্রান্তিক আয়, মানে তাই কি প্রান্তিক আয় না কি মোট আয়। কিসের কি মোট আয়? মোট আয় এখনো সংজ্ঞায়িত হয় নাই। মোট আয়কে কি দ্বারা সংজ্ঞায়িত করবে তাহলে? সব সময় লাস্টে সমষ্টি থাকবে। সমষ্টি কথাটা ইউজ করবা, সমষ্টি কথাটা ইউজ করবা। আবার দেখো, তাহলে আমরা অনেক আলোচনা করছি, তোমরা বলছো আমি ফাইনাল ফিনিশিং দিই তাহলে, যে কোন দ্রব্যের
বিভিন্ন একক বিক্রি করে যে আয় পাওয়া যায় তার সমষ্টি হচ্ছে মোট আয়, বা বিভিন্ন প্রকার দ্রব্য বিক্রি করে যে আয় পাওয়া যায় তার সমষ্টি হচ্ছে মোট আয়। দ্রব্য এক হইতে পারে, একাধিক হইতে পারে, যেভাবে হোক তুমি সংজ্ঞায়িত করলে সমস্যা নাই, সমষ্টি হচ্ছে মোট আয়। আচ্ছা, এও একটু তোমাদেরকে একটা উদাহরণ দিয়েছিলাম আমি, এই উদাহরণটা দিয়ে শুরু করলে একটু ভালো হইতো। আমার মনে হয় যে কোনো একটা দ্রব্য যদি কেউ যদি 10 টাকায় কিনে 12 টাকায় বিক্রি করে, এরকম করে যদি 6টা দ্রব্য সে যদি বিক্রি করে, তাহলে সেক্ষেত্রে তার আয় কত? দশ টাকায় কিনছে, 12 টাকায় বিক্রি করছে, এরকম করে 6টা দ্রব্য বিক্রি করলে তার আয় কত? 6টা দ্রব্যের ক্ষেত্রে আয় কত? স্যার 72। সবাই কি একমত এটার সাথে? জি স্যার। 72 অ্যান্সার ঠিক আছে। তার মানে হচ্ছে দেখো, তোমরা যদি প্রথমে যদি দিতাম বা আগে যদি দিতাম, তাহলে তোমরা এখানে বলতা কি 6 দুগুণে 12 টাকা বলতা নাকি? 12 টাকা কিন্তু আয় না, 12 টাকা কি? 12 টাকা হচ্ছে মুনাফা নাকি? তাহলে আবার দেখো, তাহলে আয় মানে কি? বিক্রি করছে 12 টাকায়, একটা দ্রব্য বিক্রি করছে 12 টাকায়, 6টা দ্রব্য বিক্রি করছে, তাহলে 6 বার কত? 72, সহজ হিসাব। এটা হচ্ছে তাহলে আয়। তাহলে এখন আমি এটা কেন আনছি? তাহলে আয় ইকুয়াল টু কি লেখা যায়? এইটা কি ছিল? এটা ছিল কি? কথা বলো, এটা কি? দাম। স্যার আই ইকুয়াল টু হবে দাম। টু আর কিউ। এটা কি? এটা কি? এটা হচ্ছে quantity, বিক্রয় পরিমাণ। বিক্রয় পরিমাণ। তাহলে আই ইকুয়াল টু কি লেখা যায়? পি দাম ইনটু into বিক্রয়ের Q। পরিমাণ। ঠিক আছে, পি ইনটু কিউ হচ্ছে আয়, কিউ। আচ্ছা, এখন বলো তাহলে আয় মানে কোন কারণে আয় বাড়বে? অর্থাৎ আয় কি দ্বারা নির্ধারিত হবে? কিসের উপরে আয় নির্ভরশীল? বিক্রয়ের পরিমাণ। দ্রব্যের পরিমাণ। হয় বিক্রয়ের পরিমাণ উপরে নির্ভরশীল, না হয় দামের উপর নির্ভরশীল। এক হচ্ছে দাম যদি বাড়িয়ে দেওয়া যায় তাহলে আয় বেশি হবে, আবার যদি বিক্রি পরিমাণ বাড়িয়ে দেওয়া যায় তাহলে আয় বেশি হবে। কনফার্ম কিনা, ক্লিয়ার কিনা বিষয় দুইটা? বিক্রির পরিমাণ বাড়ালে তাহলে আয় বাড়বে, আর হচ্ছে তোমার দামের পরিমাণ বাড়ালেও আয় বাড়বে। এই গেল আমরা মোট আয় নিয়ে কথা বলছি। তাহলে আমরা একটা সরাসরি বলতে পারি যে টিআর ইকুয়াল টু পি ইনটু কিউ। টিআর ইকুয়াল টু পি ইনটু কিউ। এখন কিভাবে টিআর বের করবো, কি করবো আমরা এটা পরে জানবো একটা শখের মাধ্যমে। এখন আমরা আসি, কেউ মনে হয় নেটওয়ার্কে ঝামেলা করতেছে, আমি রেকর্ডিং করে রাখতেছি, সেটা দেখবা। আচ্ছা, এরপর আমরা আসি গড় আয় নিয়ে। খেয়াল করো, তাহলে গড় আয় যে পিছনে যেরকম সংজ্ঞায়িত করছো ওই রকমই সংজ্ঞায়িত করবা। তাহলে গড় আয় কি কিভাবে সংজ্ঞায়িত করা যায়? স্যার কোন দ্রব্যের প্রতিটি একক বিক্রি করে বিক্রেতা যে পরিমাণ অর্থ উপার্জন করে সেটাই তো গড় আয়। হ্যাঁ, এটা ঠিক আছে। তাহলে ঠিক আছে, তাহলে আরো একটা সুন্দর সংজ্ঞা যায়, মোট আয়কে যদি বিক্রয়ের পরিমাণ দ্বারা ভাগ দেওয়া হয় তাহলে তা থেকে প্রাপ্ত আয় হচ্ছে গড় আয় নাকি? এভাবে বলা যায়। তাহলে আমরা গড় আয় ইকুয়াল টু কি লিখতে পারি? টিআর ইকুয়াল টু কি লিখতে পারি? টিআর বাই কিউ ডিভাইডেড বাই কিউ। আচ্ছা, এখন আমি আবারও তোমাদেরকে একদম পিছনে যাই। এই ভিডিও নিয়ে আমরা বহু আলোচনা করছি, বহু জায়গায় আলোচনা করছি। তারপরে প্লিজ তোমাদের মধ্যে যদি কেউ থাকো এখনো যদি বলো, যদি তুমি মোট আয় বোঝো না, গড় আয় বোঝো না, আমি আবার পিছনে যাব। কিন্তু এটা যদি না পারো তুমি বই দেখে এটা মানে কনসেপ্ট, সহজ কনসেপ্ট, একদম সহজ। তোমরা ব্যয় যখন পারছো এটা অবশ্যই পারবে, এটার মধ্যে কোনো গন্ডগোল নাই। আচ্ছা, আমি কি সামনে যাব, প্রান্তিকে যাব? জি স্যার। আমার মাঝে মাঝে মনে হয় যে কেউ একজন আমাকে একটু থামাইয়ে দেখ, যে বলুক স্যার আমি বুঝি নাই। হ্যাঁ, না আমার এটা কেমন জানি পরবর্তীতে এখন আমার থামাইলে ভালো লাগে, কিন্তু পরবর্তীতে আমি জিজ্ঞেস করে যদি অ্যান্সার না পাই তখন আমার খুব বিরক্তি লাগে। এটা কে বলছে? মন্ডল আমাকে দেখে কিন্তু কথা শোনে না। ও না, এটা কে বললো? চশমা পরা যেন কে? স্যার আমি কিছু বলি নাই। ও না, তুমি না, আরেকজন কে জানি বলছে। আচ্ছা, যাই হোক। মারিয়া। স্যার মারিয়া মারিয়া 94 মারিয়া। ওর আজকে নেটওয়ার্ক খারাপ দেখা যাইতেছে।
নারী মারিয়া স্যার ও তাহলে শুনতেছে বাট আপনাকে তার দেখতেছে না। প্রতিদিনই খারাপ থাকে নেটওয়ার্ক। আমার দেখা লাগবে না, আমার চেহারা তো ভালো হয় না। ঠিক আছে, শুনলেই হইবে। ওকে, এরপর শোনা আর দেখলে তো ভালো। অনেক স্যারেরা তো দেখি তারা ফেজই দেখায় না, এরপরে তারা ক্লাস নেয়, ঠিক না? আচ্ছা, এরপরে শোনো। আচ্ছা, এখন আমরা এইটা হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে ক্রিটিক্যাল জিনিস হচ্ছে প্রান্তিক। প্রান্তিক নিয়ে আমরা বহুবার বারবার অসংখ্যবার কথা বলেছি। তোমাদের আমি একজনকে একটু জিজ্ঞেস করব, প্লিজ না পারলে আমাকে বলবা যে পারি না, কোনোই করবা না, কোনো সমস্যা নাই। নিশাত, তুমি একটু বলো তো যে প্রান্তিক আয় কি? নিশাত, জি স্যার। হ্যাঁ তুমি একটু বলো তো প্রান্তিক আয় কি? স্যার প্রান্তিক আয় হচ্ছে স্যার অতিরিক্ত উৎপাদন করে যে আয় পাই আমরা, অতিরিক্ত কোনো জিনিস উৎপাদন করে তারপর যে আয়টা পাই সেইটা স্যার। আমি কি এতক্ষণ উৎপাদনের সাথে আয়ের কোনো সম্পর্ক আছে না সরাসরি? তোমাকে প্রান্তিক সংজ্ঞায়িত করতে গেলেই তোমাকে প্রথম চিনতে হবে যে প্রান্তিকের, এই যে আমরা প্রান্তিক নিয়ে কথা বলি, এখানে স্বাধীন চলক কোনটা আর অধীন চলক কোনটা। তাহলে এতক্ষণ যে আমরা পড়াইলাম আয়ের ক্ষেত্রে স্বাধীন চলক কোনটা আর অধীন চলক কোনটা, আয় কিসের উপর নির্ভরশীল, কি দ্বারা আয় পরিবর্তিত হয়? স্যার আমি না এইমাত্র ঢুকছি। আয়ের এটা এইমাত্র ঢুকলেও সমস্যা নেই, তোমার আগেও তো আমরা বারবার বলছি আয়ের ক্ষেত্রে স্বাধীন চলক কোনটা। আবার নেট থেকে বাইরে গেছে। আচ্ছা রিচি বলো তো, রিচি প্রান্তিক আয়ের সংজ্ঞাটা একটু বলো তো, না পারলে সমস্যা নেই। স্যার কোন দ্রব্যের বিক্রয় একক বাড়লে মোটা প্রান্তিক আয় বলে। এই তো তুমি একদম সংক্ষেপে বলছো, কিন্তু তোমারটা হয় না এই কথা কেউ বলতে পারবে না। তুমি খুবই সংক্ষেপে বলছো কিন্তু তোমারটা হয় না এই কথা কেউ বলতে পারবে না, সহজ জিনিস। আচ্ছা আমি আর একজনকে জিজ্ঞেস করবো, ধন্যবাদ তোমারে। আর একজন হচ্ছে তাসফিয়া। জি স্যার। হ্যাঁ তুমি একটু বলো তো প্রান্তিক আয় কি? প্রান্তিক স্যার অতিরিক্ত একক বিক্রয় দ্বারা হ্যাঁ আরে সাহস করে বলে ফেলো, বলো। হ্যাঁ বলো, হইতেছে তো। অতিরিক্ত আয় বিক্রয়ের দ্বারা যে মানে অর্থ অর্জিত হয়। হ্যাঁ হয়েছে, পেছাই গোছাই যেমন কইছো হয়েছে, কিন্তু ফিনিশিং দিতে পারো নাই, কনসেপ্ট ঠিক ঠিক আছে, অর্থাৎ জ্ঞান আছে। তাহলে দেখো যে সহজ জিনিস আবারও। নিশাত কথা শোনো, প্রান্তিকের সময় তুমি ছিলা কিনা আমি জানি না, তারপর আমার একটা প্রান্তিক নিয়ে একটা আছে, ক্লাস আছে, হয়তো ওদের ক্লাসে নিছি, ওইখানে নিছি, সেই ক্লাসটা একটু দেখে নিও যে প্রান্তিকটা আসলে কি। প্রান্তিক নিয়ে আমি আবার কথা বলি, আমি আচ্ছা স্যার। অসংখ্যবার আমি প্রান্তিক নিয়ে কথা বলছি। প্রান্তিক তোমার বের করার জন্য প্রথমে তোমাকে আইডেন্টিফাই করতে হবে স্বাধীন চলক আর অধীন চলক। প্রান্তিকের ক্ষেত্রে একটা কমন একটা সংজ্ঞা দিছিলাম যে স্বাধীন চলকের এক একক পরিবর্তনের ফলে অথবা অতিরিক্ত এক একক স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের ক্ষেত্রে, মোট অধীন চলকের ক্ষেত্রে যে পরিবর্তন ঘটে তাই হচ্ছে প্রান্তিক। আবার খেয়াল করো যে অতিরিক্ত এক একক স্বাধীন চলকের পরিবর্তনের ফলে বলো অধীন চলক, মোট অধীন চলকের ক্ষেত্রে যে পরিবর্তন আসে তাই হচ্ছে প্রান্তিক। আচ্ছা এখন আমি যে প্রান্তিকটি শিখি, এখন আমার কথা হচ্ছে আয়। তাহলে আমার আয়ের ক্ষেত্রে তুমি বলো আয়ের ক্ষেত্রে স্বাধীন চলক কি, অর্থাৎ আয় কিসের উপর নির্ভর করে? নিশাত বলো। তুমি কি জানো আয় কি? নিশাত জি স্যার। আয় কি? আয় আয় এই আয় কিন্তু কোনো income কিছু নাকি? হ্যাঁ
কোনো কিছু? স্যার কোনো কিছু মানে ওই যে উপার্জন করা কি ও, স্যার মানে তুমি কিচ্ছু বুঝে নাই, তুমি আসছো দেরিতে, আসল জিনিসই তুমি মিস করছো। তাহলে তোমার যদি তোমার হচ্ছে ঘোড়ায় বলদ থাকলে তো তোমার সামনে তো আগাবে না। আয় হচ্ছে একদম এই যে এখানে লিখে দিচ্ছি বিক্রয় লব্ধ অর্থ, এটা লিখে রাখো মাথার মধ্যে একদম সেট করে নাও। বিক্রয় লব্ধ অর্থ অর্থাৎ বিক্রি করে যে টাকা পাওয়া যায় সেটাই আয়, এই আয় হচ্ছে চাকরিজীবীর আয় না। ঠিক আছে? এই আয় হচ্ছে কি আবার জি স্যার। দেখো বিক্রয় আয় ইকুয়াল টু লিখে নাও, খাতায় লিখে নাও, হাতের চারায় লিখে নাও, যে জীবনে না বলো, হাতের চারায় লিখে নাও আর বারবার দেখবার বলবো যে বিক্রয় লব্ধ অর্থ, আয় ইকুয়াল টু বিক্রয় লব্ধ অর্থ, আয় ইকুয়াল টু বিক্রয় লব্ধ অর্থ। আমরা কিন্তু এরকম করে, এটা তো সিম্পল জিনিস, আমরা কিন্তু ভোকাবুলারি শিখতাম এইভাবে। ইভেন দেখা যাইছে যে আমি মাঠে খেলতেছি, ওই সময় আমার হাতে একটা কার্ড থাকতো, কার্ডে বিভিন্ন ওয়ার্ড লেখা থাকতো, ওইটার অর্থ এটা, ওই আমি খেলতেছি আর ওইটা আমি পড়তেছি, খেলতেছি আমি ওইটা পড়তেছি। তাহলে এরকম কোন জটিল কোন জিনিস বাজে তাহলে তোর ওই কার্ডের মতো বানাইছি, ছোট করিয়া কাগজ কেটে কার্ড বানাইছি, একটা এই পাশে অর্থ আর এই পাশে মূল শব্দ, ওই পাশে অর্থ, এই পাশে এরকম 4টা 5টা মূল শব্দ, ওই পাশে অর্থ। তো এটা দেখে যেতাম, ধরো খেলতে আছি, খেলার মধ্যে ক্রিকেট খেলি, ফিল্ডিং করি, তখন ওইগুলো শিখতেছি। আসলে কোনো কিছু শিখতে গেলে তোমাকে এটা একটা সাধনা করতে হবে। তো এইরকম একটা রাখো যে আয় ইকুয়াল টু বিক্রয় লব্ধ অর্থ, অর্থাৎ বিক্রি করে যে অর্থ পাওয়া যায় তাই হচ্ছে আয়। তাহলে আয় কিসের উপর, আয় ইকুয়াল টু কি? ধরো কোনো একটা দ্রব্যের দাম হচ্ছে 10 টাকা, কেউ যদি 5টা দ্রব্য বিক্রি করে তাহলে আয় কত? নিশাত বলো। স্যার কি বলছেন? বলছি যে কোনো দ্রব্যের দাম হচ্ছে 10 টাকা, এরকম করে যদি 5টা দ্রব্য বিক্রি করা হয় তাহলে আয় কত? স্যার 50। 50, অর্থাৎ বিক্রয় লব্ধ অর্থ, বিক্রি করে যে টাকা পাওয়া যায়। যদি 10টা দ্রব্য বিক্রি করে মানে তাহলে আয় কত? 100। যদি 17টা দ্রব্য বিক্রি করে তাহলে আয় কত? 170। 17-এর অর্ধেক করবা, এই টেকনিক তুমি বুঝতে পারো নাই। কত বলছো? আমি বলি নাই। কে? 17টা দ্রব্য 170, আচ্ছা 170 না, আচ্ছা 10 টাকা দেবে। তাহলে তুমি দেখো যে আয় কিসের উপর নির্ভর করলো এখানে, আয় কি কারণে বাড়লো কমলো, কি কারণে আয় বাড়ছে কমছে বলো? স্যার স্বাধীন চলকের এখানে তাহলে স্বাধীন চলকটা কি, কি কারণে, কি দ্বারা প্রভাবিত হয় আয়? নিশা, তুমি ছাড়া এখানে সবাই কিন্তু এটা জানে, আমি তোমার সাথে তোমার জন্য তোমাকে বুঝাবার জন্য আমি এই সময়টা নিচ্ছি। তা সুতরাং শুধু তুমি অ্যান্সার করো, আমার সাথে কথা বলো, যে এই যে আয় বাড়লো কমলো, কখনো বললাম আয় হচ্ছে 50 টাকা, কখনো 100 টাকা, কখনো 170 টাকা, এটা কেন বাড়ছে কমছে? স্যার আহ, স্যার এটা প্রান্তিকের জন্য। আরে ঘোড়ার ডিম, প্রান্তিক এই যে আমি কি প্রান্তিক নিয়ে কথা বলছি, কেন বাড়ছে কমছে, এই যে আমি কথা বলছি, যে তোমার সাথেই তো কথা বলতেছিলাম, তোমার স্যার এটা এইবারে বিক্রয় করছে ওই জন্য। গুড, বিক্রয়ের পরিমাণের উপরে, বিক্রয়ের পরিমাণ কম ছিল আয় কম ছিল, বিক্রয়ের পরিমাণ বাড়াই দিছি আয় বাড়াই ছিল। যদি 5টা দ্রব্য বিক্রি করছি তখন আয় পাইছি 50 টাকা, 17টা বিক্রি করছি তখন আয় পাইছি 170 টাকা। তার মানে কেন বাড়ছে? বিক্রির পরিমাণ বাড়াইছি সেজন্য আয় বাড়ছে। জি স্যার। 1 মিনিট। আচ্ছা, তাহলে বলো যে এই যে আয় বাড়ে কমে, এটা মানে কিসের কারণে বাড়ে কমে? নিশাদ বলো। স্যার এইটা হচ্ছে যে
অতিরিক্ত এক একক স্বাধীন চলকের ফলে মোট অধীন চলকের যে পরিবর্তন এই জন্য প্রান্তিক। এই যে এতক্ষণ আয় বাড়লো কমলো, কি কি কারণে আয় আমি বাড়ছে আয় কমছে, কি কারণে কমছে? স্যার বিক্রয়ের কারণে। ওই বিক্রয়ের পরিমাণের উপর, সেটাই তো তুমি বলবো। তুমি জটিল দিকে হাঁটো কেন? আমি বলছি তুমি আমার সাথে কথা বলো, তুমি জটিল দিকে হাঁটো কেন? তাহলে বিক্রয়ের পরিমাণ বাড়লে আয় বাড়ে, বিক্রয়ের পরিমাণ কমলে আয় কমে। এখন তুমি, আমি তো স্বাধীন চলক অধীন চলক মধ্যে এখন আসি নাই, এখন তুমি আসো যে আয়ের ক্ষেত্রে তাহলে স্বাধীন চলক কোনটা, অর্থাৎ আয় কি দ্বারা পরিবর্তিত হয়, সেটাই স্বাধীন চলক। তাহলে আয় কি দ্বারা পরিবর্তিত হয়? স্যার, বিক্রয়ের পরিমাণের বিক্রয়ের উপর। পরিমাণ, তাহলে বিক্রয় হচ্ছে স্বাধীন চলক। তাই এখন তুমি আসো, তুমি যে আগে যে আমরা চিনছি যে এক একক স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলক, মোট অধীন চলকের ক্ষেত্রে যে পরিবর্তন হয় তাই হচ্ছে প্রান্তিক। তাহলে এক্ষেত্রে স্বাধীন চলক কি? আয়ের ক্ষেত্রে স্বাধীন চলক কি? স্যার বিক্রয়ের পরিমাণ। তাহলে গুড, অতিরিক্ত এক একক বিক্রয়ের পরিবর্তনের ফলে মোট আয়ের ক্ষেত্রে যে পরিবর্তন হবে তাই হচ্ছে প্রান্তিক আয়। ঠিক আছে? আবারও বলো কি? আবার বলো কি, আমি কি বলছি? নিষেধ বলো, প্রান্তিক আয় কাকে বলে? অতিরিক্ত এক একক বিক্রয় পরিবর্তনের ফলে মোট অধীন চলকের ক্ষেত্রে যে পরিবর্তন করে তাকে প্রান্তিক আয় বলে। আবার কি বলছো, আবার বলো, সঠিক হয় নাই। অতিরিক্ত এক একক বিক্রয় পরিবর্তনের ফলে মোট অধীন চলকের ক্ষেত্রে যে পরিবর্তন ঘটে তাকে। এখানে অধীন চলকটা কি? অধীন চলক এখন থাকবে কেন? অধীন চলক তো স্পষ্ট হয়ে গেছে, অধীন চলক তো আর হিডেন নাই, এখানে অধীন চলক থাকবে কেন বলো? স্যার এটা কি বলছিলেন? অধীন চলকের জায়গায় কি চলে আসবে? অধীন চলকের জায়গায় কি আসবে বলো? অধীন চলক এখন আছে, এখানে অধীন চলক কি? এখন আয়ের ক্ষেত্রে অধীন চলকটা কি? কি বাড়তেছে কি কমতেছে? কি বাড়ে কি কমে? কি ছিল 100, কি ছিল 50, কি ছিল 70, সেটা কি ছিল? সেটা আয় ছিল না? জি স্যার। তাহলে সেখানে অধীন চলকের যে এখন আয় চলে আসবে, আয় হচ্ছে অধীন চলক, আর স্বাধীন চলক হচ্ছে তোমার বিক্রয়ের পরিমাণ। তাহলে এখানে স্বাধীন চলক আর অধীন চলক কোনো কথা আসবে না। এটা আসবে কি যে অতিরিক্ত এক একক বিক্রয়ের পরিবর্তনের ফলে মোট আয়ের ক্ষেত্রে যে পরিবর্তন হয়, আর অধীন চলক নাই। অধীন চলক এখন আইডেন্টিফাই হয়ে গেছে। এখন তুমি একটা ছেলেকে ডাকতে পারো, এই ছেলে শোনো শোনো শোনো, কিন্তু ওই ছেলের নাম যদি জানো তুমি সাদমান, তাহলে তুমি কি আর ওই ছেলে বলে ডাকবা না, এই সাদমান সাদমান তুমি আসো? হাজার ছেলের মধ্যে তুমি কাকে বলে কি বলবা? তুমি ধরো এই যে কয়েকশো ছেলের মধ্যে ডাক দিলাম লাল শার্ট পরা, এই লাল শার্ট আসেন, লাল শার্ট দেখলাম অনেকগুলা, তাহলে তোমাকে একদম এতক্ষণ তুমি জানতা না, এই জন্য এইটা বলতেছো, ওর নাম তুমি জানিয়ে গেছো সাদমান, সুতরাং আর কোনো দরকার নেই, তুমি অন্য ইসে যাবে না। তুমি স্বাধীন চলক জেনে গেছে, অধীন চলক জেনে গেছে, এখন স্বাধীন চলক আর অধীন চলক আউট হয়ে যাবে। স্বাধীন ওই আয় আর তোমার এখন বিক্রয়ের পরিমাণ আয় দ্বারা সংজ্ঞায়িত করা হবে। আচ্ছা আমি আবার বাদ দেই, তুমি শোনো, তোমার এখানে কিন্তু লেখ আছে, আমি জানি না কতদূর আমি লেখ পূরণ করতে পারছি, আমার মনে হয় পারছি, এরপর যদি তুমি পূরণ করো। আর তোমার জন্য কিন্তু আজকে এই ক্লাসটা আমরা অনেক পিছনে চলে আসছে, আমি আরো একটু সামনে আগাইতে চাইছিলাম। যাই হোক, তারপরেও তুমি আমাকে থামাও নাই, আমি তোমাকে খুঁজে খুঁজে জিজ্ঞেস করছি। আমার এই জিনিসটাই সবচেয়ে খারাপ লাগে যে আমি পড়াতে গেলে তুমি কেন বলো না স্যার আমি এটা বুঝি না, আমি খুঁজে খুঁজে বাই করি এই সমস্যা আছে, এই সমস্যা আছে, এই সমস্যা আছে, আমাকে আইডেন্টিফাই করতে হয়। তোমরা আমাকে বলবো স্যার এটা বুঝি না, এখনো বুঝি না, আমি বুঝেই দিয়ে তারপর যাবো, সমস্যা কি? প্লিজ ভেরি কোঅপারেটিভ হও। আমি আবারও বলি, তুমি যদি তোমার রিসিভিং দ্বার বন্ধ রাখো, তাহলে আরেকজনের যতই জ্ঞান বিলাক, যতই শিক্ষা দেখ, সেই শিক্ষা তোমার কাছে কখনো গিয়ে পৌঁছবে না। তোমার আসলে তোমার রিসিভিং মাউথটাকে তোমার খুলতে হবে, যে যেখান দিয়ে ধরো যেটাখান থেকে তুমি জ্ঞানটা ঢুকাবা, আর সেটা কি, সেটা হচ্ছে একমাত্র মানে ইচ্ছা। তুমি যদি ইচ্ছা থাকে তাহলে তোমার রিসিভিং মাউথটা অবশ্যই খোলা থাকবে। আমি আবারও বলি, পিছনে সবার উদ্দেশ্যেই বলি, কিছু না বুঝলে আমাকে সেখানে থামাইয়ে দিও যে স্যার আমি এটা বুঝি নাই, এটা বুঝি নাই। আচ্ছা এরপরে আবার আসো, যে এটা বলতেছিলাম যে তাহলে আবার আসো প্রান্তিক আয়ের সংজ্ঞা কি, যে অন্যান্য অবস্থা অপরূপতা থেকে কথা বলতেও পারো, না বললেও সমস্যা নাই, যে কোনো
দ্রব্যের বিক্রির পরিমাণ যদি অতিরিক্ত একক বাড়ে বা অতিরিক্ত একক পরিবর্তন হয়, তাহলে সেক্ষেত্রে মোট আয়ের যে পরিবর্তন হয় তাই হচ্ছে প্রান্তিক আয়। ঠিক আছে? আচ্ছা, আমাদের হাতে মনে হয় বেশি সময়, হ্যাঁ একটা লিঙ্ক কাটার আগে 7 মিনিট সময় আছে। আচ্ছা, আমি মনে হয় এখন আর দ্বিতীয়বার আমি লিঙ্ক দেব না। ঠিক আছে, আমি এই 6 মিনিটে তোমাদের কিছু বাড়ির কাজ দেই। আমার ওই মানে ছেলের ক্লাস আছে তো এই জন্য আমি আজকে এই পর্যন্তই থাকবে। কোনো সমস্যা আছে কারো? হবে না ক্লাস? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, শিওর, ওখানে লিখে দিছে। আচ্ছা, ক্লাস যদি না হয় তাহলে আমি কন্টিনিউ করলাম। তাহলে আমি এখানে অবশ্যই দেখাই, আমার সাথে কথা বলবা নিশান এবং অন্য অন্য যারা বোঝো নাই তারা কথা বলবা, একদম ওপেন খোলা মনে কথা বলবা। আমি রাগ করলেও কথা বলবো, আমি সবসময় বলি, কারণ এই রাগটা হচ্ছে তোমার স্বার্থে রাগ করা। কোনো স্যার যদি রাগ করে, এখানে সংকোচ করার কিছু নাই, সংকোচ করার কিচ্ছু নাই। আর আমি রাগ করবো না, আমি যখন বলে দেই তখন আমি রাগ করবো না, হয়তো কপাল টপাল বুঝাইতে পারি, ওটারে ওভারলুক করে দেয়। দেখো, আমিও তো মানুষ নাকি? প্লিজ যদি না বোঝো আমাকে থামাই দেবা। আচ্ছা, এখন আমরা একটা জিনিসে ঢুকি। তাহলে আমরা যেটা সংক্ষেপে জানলাম, তাহলে টি আর ইকুয়াল টু কি সংক্ষেপে একদম জানলাম। টি আর ইকুয়াল টু হচ্ছে পি ইনটু কিউ, এ আর ইকুয়াল টু হচ্ছে টি আর ডিভাইডেড বাই কিউ, আর এম আর ইকুয়াল টু আমরা হচ্ছে আসলে বিয়োগফল, বা পূর্বে আমরা জেনেছি যে ডেল টি আর বাই ডেল কিউ। এই কথার মানে হচ্ছে এই কথার মানে হচ্ছে যে এই বিক্রয়ের পরিমাণ পরিবর্তনের ফলে মোট আয়ের ক্ষেত্রে যে পরিবর্তন হয় তাই হচ্ছে প্রান্তিক। বিক্রয়ের ক্ষেত্রে পরিবর্তনের ফলে মোট আয়ের ক্ষেত্রে যে পরিবর্তন হয় তাই হচ্ছে প্রান্তিক। বিক্রয়ের ক্ষেত্রে পরিবর্তন হলে মোট আয়ের ক্ষেত্রে যে পরিবর্তন হয় তাই হচ্ছে প্রান্তিক। ঠিক আছে? আচ্ছা, এখন আমি তোমাদেরকে একটা চার্ট দিলাম, এগুলো পুরনো জিনিস, করা জিনিস। কিউ অর্থাৎ কিউ ইকুয়াল টু হচ্ছে বিক্রির পরিমাণ 1 2 3 4 5 6 বা আমি 5 পর্যন্তই দিলাম। এরপরে দাম দিলাম 10 10 10 10 10 10। আচ্ছা, এখন তোমাদেরকে বললাম আমি টি আর বের করো, এ আর বের করো, এম আর বের করো, খুব দ্রুত। এই ছক কি দেখা যায়? কি লেখা? আচ্ছা, যদি কেউ না দেখো, ঝাপসা দেখো, তাহলে বলি এটা হচ্ছে 1 2 3 4 5 6, আর এই পি দেওয়া আছে প্রতি ক্ষেত্রে 10 10 10 10 10। এখন তোমাকে কাজ হচ্ছে টি আর বের করবে, এ আর বের করবে, আর এম আর বের করবা। স্যার হয়েছে। গুড, মানে তো ভালো। এই কন্ট্রোলটা এর ছিল অর্ডার না? অর্ডার হয়েছে? স্যার জি শেষ। স্যার। আচ্ছা, গুড, সবাই হওয়ার কথা। ওইটা কি যেটা পড়ছে কি? হুম, ও তুই ইয়ারফোন দিয়ে ওখানে করতে পারতি। আচ্ছা, সমস্যা নেই। প্লিজ একদম খোলা মনে বলো কার হয় নাই। আমি তার একটা চকলেট খাবো, যার হয় না সে বলবা। কি চকলেট খাবো? হ্যাঁ, ট্রিট। ট্রিট মানে কি? চকলেটের নাম? আচ্ছা, আমার ছেলে বলছে ট্রিট চকলেট, ট্রিট চকলেট খাওয়াবো তার সুপারিশে। যার হয় না সে বলো। স্যার চকলেট খাওয়ালে আমার হয় নাই, যদি চকলেট খাওয়ান। চকলেট, চকলেটের একটা হয় নাই নাকি? তাহলে স্যার আমারও হয় নাই, যদি চকলেট খাওয়ান। ও, আচ্ছা, ধন্যবাদ। সবারই খাওয়া বলে, আসলে কেউ কি হয় নাই এমন কেউ আছে? নিশাত পারছো? জি স্যার। কত কত হয়েছে? আমি নিশাতেরটাই নেই। নিশাত কত কত? আয় কত কত? ইয়ে কত? স্যার 10 10 20 20 30 30 40 40 50 50 60। 60। গুড। ইয়ার কত? 10 10 10 10 10 10
10 স্যার, প্রত্যেকটাই তো 10। তুমি তো সেটা একবারে ভুলে যাবো। আর এবার স্যার এটাও তো 10। সবকটা না একটা কি? না স্যার, সবকটাই। গুড, ধন্যবাদ। আমার মনে হয় সবাই তোমরা বুঝছো নিশাদের জন্য এতক্ষণ যে সময় দিয়েছি, আমার একটু ভালো লাগতেছে, বুঝছো? তোমার একটু ভালো লাগতেছে? জি আচ্ছা, স্যার। পাড়ার মধ্যে বোঝার মধ্যে আরেকটা আছে, মানে রিক্রিয়েশন আছে, ভালো লাগা আছে না, এটা কিন্তু আছে। যেমন আমি সহজ জিনিসই বলি, আমি কিন্তু এই যে শিক্ষক হবো বা শিক্ষকতা করবো এই স্বপ্ন কিন্তু আমি দেখি নাই। আমি কিছু হইতেই চাই না সহজ কথা, কিন্তু তারপরে শিক্ষক হয়ে গেছি। মাঝে মাঝে ভালো লাগে, মাঝে মাঝে ভালো লাগে না, বা হয়। কিন্তু সত্যি কথা, আমি যখন একটা ক্লাস নেই, ক্লাসটা যখন স্টুডেন্টরা বোঝে, তখন বা ওরা যখন বলে যে হ্যাঁ বুঝছি, তখন আমার মনে হয় যে এর চেয়ে বড় কোনো রিক্রিয়েশন নাই। আমার মন ভালো হয়ে যায় ভালো একটা ক্লাস নেওয়ার পরে। আমি কতটুকু ভালো পড়াই আমি জানি না, কিন্তু ভালো একটা ক্লাস নেওয়ার পরে আমি যত বিষণ্ণ থাকি বা যতই মন খারাপ থাকে, আমার কিন্তু মন ভালো হয়ে যায়। এই ক্লাসটা ভালো একটা রিক্রিয়েশন চলে আসে, অর্থাৎ বিনোদন। আমার কাছে স্রেফ মাঝে মাঝে মনে হয় এটা খুব একটা ভালো বিনোদন। আমার কাছে এটা পড়াটাও একটা বিনোদন। তুমি একদিন পড়ে দেখো আর একদিন না পড়ে দেখো, একদিন স্রেফ একদিন বই ধরবা না, আর একদিন তুমি একদম আনন্দ সহকারে পড়বা। যেদিন তুমি আনন্দ সহকারে পড়বা দেখবা সেই দিন তোমার মন ভালো থাকবে। এরকম কি টেস্ট করে দেখছো কখনো? বা জি তোমাদের কি স্যার, এরকম আমি কি মনে দেখছি। হয়েছে? হ্যাঁ, এটা একদম বাস্তবিক হয়। এটা তুমি পড়াশোনা করলে তোমার মন ভালো হবে। এটা আমরাও তো, আসলে আমি তোমাদের যত বলি, আমি কিন্তু খুব একটা পড়ুয়া স্টুডেন্ট ছিলাম না, কিন্তু যখন পড়তাম তখন আমার মনে হয় যে এটা ভালো লাগতো। পড়ালেখা একটা রিক্রিয়েশন, এটা আনন্দদায়ক ঘটনা। তোমাকে এই আনন্দটা খুঁজে নিতে হবে, তোমাকে বুঝতে হবে, প্রত্যেকটা জিনিস তোমাকে বুঝতে হবে। তুমি অল্প পড়ো, সমস্যা নাই, কিন্তু যেইটা পড়বা সেটা তুমি আনন্দের সাথে পড়ো। কিন্তু এইটা আমি ব্যর্থ হই আর কি, বুঝছো? এটা আমি ব্যর্থ হই। পড়া আসলে আনন্দের জিনিস। আচ্ছা, এখন দেখো তাহলে তুমি পাস। আচ্ছা, এখান থেকে আমরা তাহলে কি বলতে পারি? এইখান থেকে আমরা এটা বলতে পারি কিনা? আচ্ছা, আমি একটু পরে বলি কথাটা, আর একটু আমি একটু দেখে নেই, আর একটা চার্ট দেই। লেস দ্যান 1 মিনিট আছে। আচ্ছা, 1 মিনিট আগে এটা করে দেই, তোমরা করো। বেশি বললে তো আমার মনে পড়ে না। আচ্ছা, এখন দেখো এটা, যারা না দেখো ই করো, এটা ভিডিওটা দেখে নিও। ভিডিও একটা ভিডিও আপলোড দেই, কেউ দেখে না, এটা লজ্জা বিষয় আসলে। আপলোড দেওয়াই বাদ দিয়ে দেওয়া উচিত। আচ্ছা, এটা সবাই হয়েছে? কার হয় নাই? চকলেটের নাম করে জি স্যার। এমনি তো, এমনিতে কার হয় নাই বলো? এইবার আমি একটু কাকে জিজ্ঞেস করবো? আনিকাকে জিজ্ঞেস করি। আনিকা, 4 এককের জন্য মোট আয় কত? আনিকা, আনিকা কি শুনতেছো কথা? আনিকাকে এই ডাকলাম। আনিকা, আমার কথা শোনো। প্রতীচি, বলো তো 4 এককের জন্য মোট আয় কত? স্যার 28। গুড। আচ্ছা বলছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাকে কে এটা সাহায্য করবা করতে? আনিকাকে পাইলে ভালো হতো। আনিকা কোথায়? আনিকা, তুমি কি শুনতেছো আমাকে? স্যার এখন শোনা যায়? হ্যাঁ, স্যার, প্রচিতি শোনা যায়। আনিকা কি স্যার আমি স্যার। ও, আনিকা বলতেছো? জি স্যার। স্যার ইয়ারফোন দেওয়া ছিল, ইয়ারফোনে মেবি প্রবলেম, শোনা যায় আচ্ছা নাই। আচ্ছা, সমস্যা নেই, এটা অ্যালার্ট থাকবে। আচ্ছা, আনিকা আমাকে প্রথম বলো তো, এই যে মানে মোট আয়ের চারটা কত হবে? প্রথম ক্ষেত্রে মোট আয় কত? 10। তারপর তার মানে তুমি এটা স্যার করো নাই। শোনেন আপনি আমার কথা। আমি শুনি, তোমার কথা শুনি, বলো। 10, এরপর কত? 18, 18, বলে যাও 18, 18 বলে যাও। 24, 24, 28, 28, তাড়াতাড়ি বলো, এক ঝটপট বলো। 30। তার মানে তুমি এটা করো নাই। তুমি যেহেতু এই টোকাই বলতেছো, গুণ দিয়ে বলতেছো, তুমি এটা লেখো নাই খাতায়। আমি সবাইকে লিখতে বলছি, কথা শুনতেছো না।
স্যার আমি বলি এখানে শোনা যায় না, কথা যাইতে টাইম আচ্ছা লাগে। আচ্ছা ওয়েট, তাহলে হতে পারে। আচ্ছা তারপরে এয়ারটা কি বলবা? এয়ারটা কাকে বলবো? 1 মিনিট। এয়ারটা তাসফিয়া বলো তো, একসাথে বলবো, একসাথে। তাসফিয়া আজকে জাফনা নাই না? জি স্যার। হ্যাঁ, মানে ইয়ারের এটা বলো, চারটা বলো, একসাথে বলবো, একসাথে। প্রথমটা 10, হ্যাঁ 10। আমি থামতে বলি নাই। তারপরটা 9, হ্যাঁ হ্যাঁ বলে যাও, বলে যাও। তার মানে লেখো নাই। তারপরটা 8 স্যার। আরে বাবা তুমি হিসাব করে বলে কেন? তোমার খাতা দেখে একবারে তুমি বলে যাবে, একটা একটা করে বলে কেন? আমি বলতেছি একবারে বলে যাবা। এই যেমন 10 10 10 10 10। একবারে তো বলি স্যার। হ্যাঁ তাই একটা একসাথে বলো। 10 10, 9, 8, 7, আবার থেমে গেছে। 6 6, 5। আর লাগবে না, যা বলছি কথা মানে বুঝতে পারো না। আমি বলছি একসাথে বলবা 10 9 8, যেমন এরকম বলবা 10 9 8 7 6, একবার বলবা, একবার বলতে বলছি। আচ্ছা ধন্যবাদ আনিকাকে। এখন এখন এইটাকে স্যার আমি তো বলি নাই, কে যেন বলছে। কি আমি তো বলছে? টিয়ার বললাম। মানে আনিকে বলো নাই? স্যার আমি তো টিয়ার বললাম, এরপরে আপনি প্রতিচিনে কাকে জিজ্ঞেস করলেন? আচ্ছা তাসফিয়া বলছে। ও তাসফিয়া বলছে, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ তাসফিয়া বলছে, ধন্যবাদ, আমি ভুল বলছি নামে। আচ্ছা এরপরেরটা আমি আবার এই কি বলবো, এটা কি বলবা, কি বলবা? এ কি নাই, এখন আসে নাই? আর যা বলবো সবাই পারো আসলে। তারপর আমি একটু বলে দিই, আরবি বলো তো, একটানে বলবা। এবার 10 8 থামে কেন? 10 8 6 4 2। গুড, এই তো 10 আর 6 6 2 এরকম বলবা। আচ্ছা ধন্যবাদ, মোটামুটি সবাই পারছো, কিন্তু এর নিশাদকে আবার দেখি না, নিশাদের মতো নেটওয়ার্কে ঝামেলা। আচ্ছা শোনো, তাহলে দেখো একটা জিনিস খেয়াল করো, আমাদের এইটা কিন্তু বাজারের চ্যাপ্টারের জন্য, বাজারে অর্থাৎ সামনের চ্যাপ্টারের জন্য ভীষণ ভীষণ রকম ইম্পর্টেন্ট। এখন দেখো আমরা যে পাইলাম, যে সিদ্ধান্ত জানলাম, তোমাদেরকে আমি এটা থেকে ছবি আঁকতে দেবো, কালকে বাসায় এটাকে ছবি আঁকে সবাই, এটা হচ্ছে বাড়ির কাজ, ছবি আঁকবে গ্রুপে জমা দেবা, ছোট্ট বাড়ির কাজ, এবং ছবির উপরে আকৃতি করবা। দেখো এখানে একটা খেয়াল করো, যদি দাম স্থির থাকে, খেয়াল করো যদি দাম স্থির থাকে, তাহলে এই যে দাম 10 10, এ আর 10 10, এম আর 10 10, তাহলে দাম যদি স্থির থাকে তাহলে দাম এ আর এবং এম আর সমান হয়, তাহলে পি ইকুয়াল টু এ আর ইকুয়াল টু এম আর হয় যদি দাম স্থির থাকে। কথা ঠিক আছে? যদি দাম স্থির থাকে তাহলে পি ইকুয়াল টু এ আর ইকুয়াল টু এম আর হয়। আর যদি দাম স্থির না থাকে, তাহলে দেখো দাম এখানে স্থির নাই, তাহলে কি কোনটা সমান? তাহলে পি ইকুয়াল টু এ আর সমান। তাহলে দেখা যায় যে পি ইকুয়াল টু এ আর, আর যে এম আর, এ আর এর চেয়ে বড় না ছোট? ছোট। ছোট। কি এখানে এ আর সংখ্যাটা কি? গেটার দেন। এখানে এ আর গ্রেটার দ্যান এম আর। ঠিক আছে, এটা কিন্তু বাজারের দুইটা বাজার যেহেতু আমরা এখন আলোক করিনি, এটাকে মনে রাখবা, তোমরা আপাতত মনে রাখো, কোন বাজারে যদি দাম সমান হয় তাহলে দাম ইকুয়াল টু এ আর ইকুয়াল টু এম আর হয়, আর যদি দাম সমান না হয় তাহলে দাম ইকুয়াল টু পি ইকুয়াল টু এ আর হয়, এবং এম আর গ্রেটার দ্যান যদি কম বেশি হয়। আচ্ছা তোমার বাসায় কাজ হচ্ছে, এই যে এই ছবি থেকে তুমি এ আর রাখবা, টি আর রাখবা, এ আর রাখবা, এম আর রাখবা, পুরানো জিনিস, এইটা থেকে পি রাখবা, এ আর রাখবা, এম আর রাখবা। আমি তোমাকে কালকে জিজ্ঞেস করবো যে কোন রেখার আকৃতি কেমন বা এটা কেমন হয়, একদম সিম্পল সহজ কাজ, তোমাদের বইতেও আছে। আজকে তাহলে এই পর্যন্ত থাক, বাড়ির কাজ কি সবাই বুঝে নিছো? বলো না স্যার ব্যাখ্যা দিব বাড়ির কাছে, মানে যে পি আর এম আর এগুলো। হ্যাঁ পি আর এম আর, এটা ছবিতেও দেখাবো, ছবিতেও বর্ণনা করবা, ছবিতে বর্ণনা করে দেখাবা, সহজ জিনিস, একদম সহজ সিম্পল বাড়ির কাজ। আচ্ছা স্যার।
আচ্ছা, স্যার তাহলে এগুলো কাকে বলে, এগুলো লেখা লাগবে? হ্যাঁ, তোমরা একটা কাজ করবা, এই যে ছবিটা, এই ছকটাকে তুলে যে কোনো আমি মানে সুহাকে এই দায়িত্ব দিলাম, আমি আর আজকে ওই মেসেঞ্জার গ্রুপে ঢুকবো না। তোমরা এইটা তুলে, এই যে এইটাকে ভিন্নভাবে তুলে বা লিখে, তারপর এটাকে চিত্রের রূপ দিয়া এই বাড়ির কাজটা তুমি একটু লিখে দাও, আমি দেখি কিভাবে তুমি এটাকে আর সবাইকে বুঝাইতে পারো কিনা। এখানে ধরো একজন দুইজন নাই, বাকিও তো আছে, এদেরকে এটাকে এই ছকটা তুলে হয় দেবা, এ থেকে কি কি করতে দেবা সেটা তুমি নিজে বলবা, ঠিক আছে? পারবা? স্যার একটা চিত্রে সবগুলো আঁকবো? না, একটা চিত্রে তো সব হবে না, দুইটা চিত্রে ভিন্ন ভিন্ন, এটার জন্য একটা চিত্র, এটার জন্য একটা চিত্র, অথবা এমনও করতে পারো। স্যার আমি আচ্ছা, বুঝি নাই কি বলছেন। তোমাকে বলছিলাম যে বাড়ির কাজটা দিছি, এই বাড়ির কাজটা তুমি গুছাইয়া গ্রুপে মানে পোস্ট করতে পারবা কিনা। জি স্যার পারবো। আচ্ছা গুড, যদি না পারো তো আমি আসি, তোমাকে দায়িত্ব দিলাম, আমি সমস্যা নেই, করে দেবো। আচ্ছা এখন তাহলে এইটা থাকলো এই পর্যন্ত, তাহলে ঠিক আছে, ভালো থাকো, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।